নমস্কার, আমি অবধূত দাস, আপনার নিজস্ব সাবকনশিয়াস মাইন্ড পাওয়ার ট্রেনার। আজকে যে বিষয়টি আমরা নিচ্ছি সেই বিষয়টি হলো বিভিন্ন কারণে আমাদের কখনো কখনো প্যারানোইয়া হয়ে যায় অথবা আমাদের কনসেন্ট্রেশন খারাপ হয়। এটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। যখন কোনো কারণে আমাদের খুব স্ট্রেস হয়ে যায়, তো সেটাতে আমরা খুব অন্তর থেকে প্রভাবিত হয়ে যায়। যেমন করে একটা এক্সাম্পল নেওয়া যাক, যে হয়তো আপনি রাস্তায় যাচ্ছিলেন আর কোনো দুর্ঘটনা হলো, আপনার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হলো, বেশি কিছু ক্ষতি হলো না, কিন্তু বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেখানে। আর সেই জিনিসটা আপনার মাইন্ডে এত গভীরভাবে ইম্প্যাক্ট করে দেয় যে সাবকনশিয়াসলি, অবচেতন ভাবে আপনাকে সেটা এফেক্ট করতে থাকে। যেমন করে এটা হতে পারে যে অ্যাক্সিডেন্টের পরে যখন ঘরে এলেন, ঘরে বসে হয়তো আপনি টিভি দেখছেন, তখন হঠাৎ কেউ ঘন্টি বাজালো, ঘরের কল বেলটা বাজলো, আপনি আচমকা ভয় পেয়ে গেলেন কি হচ্ছে। অথবা আপনি এমনি বসে রিল্যাক্স করছিলেন, তখন হাওয়া বাতাসের জন্য দরজাটা ঠক ঠক হলো অথবা জানলাটা একটু আওয়াজ করলো, আপনি ভয় পেয়ে গেলেন। অথবা আপনি যাচ্ছিলেন কোথাও আর আপনি এক্সপেক্ট করেননি, কিন্তু সামনের থেকে কেউ এসে গেল তখন, আর আপনি ভয় পেয়ে গেলেন। এটাকে প্যারানোইয়া বলা হয়, প্যারানয়েড হয়ে যাওয়া। ছোট ছোট জিনিসে আমরা ডিস্টার্ব যদি হয়ে যাই, এটার কারণটা কি ছিল? এক সময় কিছু হয়েছে, কোনো দুর্ঘটনা হয়েছে, কোনো অঘটন হয়েছে। কারো কারো এরকম হয় না, তারা হয়তো ডিপ্রেশনে চলে যায়। কেউ ডিপ্রেশনে যাচ্ছে না, কিন্তু খাবার খাওয়া বেশি শুরু করে দিয়েছে, কেউ বেশি ঘুমোতে শুরু করে দিয়েছে, কেউ খুব রাগী হয়ে গেছে, ওই যে ট্রমাটা হয়েছিল তার ফলস্বরূপ। এইভাবে সে কোপ করছে। এটাকে পার্সোনাল কোপিং মেকানিজমও বলা যেতে পারে। কেউ হয়তো খুব খিটখিটে স্বভাবের হয়ে গেছে, কেউ অন্যমনস্ক হয়ে গেছে। কোনো একটা হাদসা হয়েছে, অঘটন হয়েছে, তারপর থেকে যখন কারোর সাথে কথা বলছে, উপরে উপরে দেখা যাচ্ছে যে ঠিকভাবেই কথা বলছে,
কিন্তু কথা তো বলছে মুখ দিয়ে, কিন্তু মনটা অন্য কোথাও চলে গেছে। বুঝতেও পারছে না যে সামনের লোক কি বলছে, সে নিজে কি বলছে। বিভিন্ন লোকেদের বিভিন্ন ভাবে এই যে ট্রমা আছে এটা এফেক্ট করে, অথবা খুব স্ট্রেসফুল সিচুয়েশন যে আছে সেটা এফেক্ট করে। কনসেন্ট্রেশন যখন কারো খারাপ থাকে, অলমোস্ট কাইন্ড অফ সিমিলার জিনিস হচ্ছে। কখনো কখনো দেখা যায় স্টুডেন্টরা অথবা কেউ কোনো বই পড়ছে, কিন্তু ওখানে কনসেন্ট্রেট করতে পারছেন না, মনটা অন্য মানুষ করে অন্য কোথাও চলে যাচ্ছে। অথবা আপনি কোনো কাজ করছেন, সেই কাজের মধ্যে মনটা একাগ্রতার জায়গাতে আনতে পারছেন না, মনটা এদিক ওদিকে যাচ্ছে। কেউ হয়তো মেডিটেশন করার চেষ্টা করছে, ধ্যান করার চেষ্টা করছে, ধ্যান শুরু তো করলেন, তারপরে কখন যে মনটা কোথায় যে চলে গেল আপনি নিজেও বুঝতে পারেন। অনেক পরে আপনার খেয়াল পড়লো, এ কি, আমি তো ধ্যান করছিলাম, এখন কি করা শুরু করে দিয়েছি, শুরু করেছি কে জানে। মনটা অন্য মনস্ক হয়ে গেল। তো প্যারানোয়া, স্ট্রেস, ল্যাক অফ কনসেন্ট্রেশন, এই যে ট্রমেটিক পোস্ট হ্যান্ডলিং, এইসব যে বিভিন্ন জিনিস আছে, এই সবটার যে সমাধান আছে একই সমাধান। কেমন করে আপনি হ্যান্ডেল করবেন পিটিএসডি, কেমন করে হ্যান্ডেল করবেন ট্রমা, স্ট্রেস, ল্যাক অফ কনসেন্ট্রেশন ইত্যাদি। যদি আপনার খুব রাগ থাকে, যদি আপনি খুব জেদি, খুব রাগী, খুব খিটখিটে স্বভাবের, অথবা লেজি, খুব আলসিতা আছে নিজের মধ্যে, অথবা প্রোক্রাস্টিনেশন আছে আপনার মধ্যে, যখন যেটা করতে হয় তখন সেটা করছেন না, বাস নিজেকে বলছেন যে পরে করব, একটু পরে করি, এখন না একটু পরে করব, অথবা কালকে করব, তো দেখা যাবে যখন সময় ঠিক হবে তখন করব। এইভাবে আমরা পোস্টপোন করে দিলাম, আর তারপরে সেটা হতেই থাকলো পোস্টপোন, আর সেটা উপরে কাজ আর করতেন না। হয়তো আপনি কখনো ভেবেছেন কোন একটা ইম্পর্টেন্ট কিছু লিখবেন, কিন্তু এখনো লেখা শুরু করেননি আপনি, অথবা শুরু করেছেন আগে কন্টিনিউ করছেন না। হয়তো কোনো এক্সারসাইজ সেন্টারে, কোনো জিমনেশিয়ামে আপনি এনরোল করেছেন নিজের টাকা দিয়ে, অথবা নিজের থেকেই এক্সারসাইজ করা শুরু করেছেন, কিছুদিন হলো, তারপরে সেটাকে কন্টিনিউ করা যাচ্ছে না। এই যত রকমের জিনিস আছে না, এই পুরো ক্যাটাগরিটা আমরা বলার জন্য বলছি, কিন্তু অ্যাকচুয়ালি সব এইসব জায়গায় যদি দেখছি আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকছে না, কিভাবে নিজের নিয়ন্ত্রণে আনবেন? এটার জন্য প্রথমে বুঝতে হবে যে আপনার মনটা শান্ত না। মনের ভিতরে শান্তি থাকতো, তাহলে কিন্তু এইসব ইস্যুস আসতো না। কেন মনটা শান্ত না অন্তর থেকে? এই জন্য যে মনটা কোনো অভাব অনুভব করছে, তাই জন্যই অশান্তি মনের ভিতরে। অভাবটা কিসের অভাব? মন কি চায়? সাধারণত মন কি দিয়ে তৈরি হয়েছে? ভালোবাসা দিয়ে তৈরি হয়েছে। যখন ভালোবাসার অভাব থাকে মনের মধ্যে, তখন মনটা ছটফট করে, অশান্ত হয়ে যায়। ভালোবাসাটা কিরকম ভালোবাসা? কোনো পোষা কুকুর এসে আমাকে ভালোবাসবে, এই ভালোবাসাটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসা, বাবা মার সাথে ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ভাই বন্ধুদের, বোনের ভালোবাসা, বড়দের ভালোবাসা না। সেই সব ভালোবাসা এটা বাইরের থেকে আমাদের কাছে আসে, সেটার কথা বলা হচ্ছে না। মন তো বাইরের না, মন আমার নিজের, অন্তরের। তো ভালোবাসাটাও নিজেরই হতে হবে, অন্তরেরই হতে হবে। সেইটা কম্প্যাটেবল হয়ে যায় মনের সাথে। আমার মন, আমার ভালোবাসা, দুটোই আমার আমার, সেটা ম্যাচ করবে। মনটা আমার, ভালোবাসাটা বাইরের কোথাও থেকে, কোনো খাবারের থেকে ভালোবাসা পাচ্ছি,
অমুক খাবারটা খেতে খুব ভালো লাগে আমার, আর সেটা খাই খুব আনন্দ লাগে, ভালো লাগে। না, ওই ভালোবাসা না। অমুক ব্যক্তির সাথে, পশুর সাথে, জায়গার সাথে, অথবা কোনো দৃশ্য দেখতে, সূর্যাস্ত দেখতে ভালো লাগে, এই টাইপের কিছু দেখতে ভালো লাগে, পাখি দেখতে ভালো লাগে। তো এইসব বাইরের থেকে আসছে আমার কাছে, এইটা দিয়ে আমি কখনো স্যাটিসফাই হব না, কন্টেন্ট হব না এইসব দিয়ে, বাইরের থেকে, সিম্পলি বিকজ ব্যাপারটা অন্তরের। তো বাইরের কিছু সেটাকে স্যাটিসফাই করতে পারবে না। আমার মনটা অথবা আমার যে স্বভাবটি আছে, আমার যে অস্তিত্ব যেটা আছে, সেটার একটা বিকার আছে। সেই বিকারের সাথে যেটা ম্যাচ করবে সেটাই কিন্তু ওইটাকে কমপ্লিট করবে। যেমন করে কোনো একটা তালা হয়, তালার মধ্যে চাবি ঢোকানো হবে, তালার ভিতরে যে খাঁচটা আছে, সেই খাঁচের সাথে যে ম্যাচিং চাবি হবে সেটাই ওর ভিতরে ঢুকে ওটাকে ঘোরাতে হবে। অন্য জিনিস অন্য জিনিস পারে না। ঠিক সেইভাবে আমাদের মনটা ইউনিক। যেমন করে আমাদের রেটিনাল প্রিন্ট ইউনিক হয়, জ প্রিন্ট ইউনিক হয়, ফিঙ্গার প্রিন্ট ইউনিক হয়, মানে তার কোনো কপি নাই। এটা যে আমার ফিঙ্গার প্রিন্ট অন্য কারোর ফিঙ্গার প্রিন্টের সাথে এক্স্যাক্টলি 100% ম্যাচ করছে, সেটা কখনো হবে না। পুরো সৃষ্টির মধ্যে সেটা কখনো হয় না। তো আমি হলাম ইউনিক, আমার মতন কেউ নেই পুরো সৃষ্টি, আপনার মতন আর কেউ নেই পুরো সৃষ্টি। আপনি যাদের যাদের চেনেন তাদের ইন্ডিভিজুয়ালি তাদের মতন আর কেউ নেই পুরো সৃষ্টি। সিন্স আমরা ইন্ডিভিজুয়ালি ইউনিক, আমাদের ইউনিক আইডেন্টিটি আছে, আমাদের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, আমরা ইন্ডিভিজুয়ালস। আমি একটা ইন্ডিভিজুয়াল, আপনি একটা ইন্ডিভিজুয়াল, উনি একটা ইন্ডিভিজুয়াল, উনি আরেকজন ইন্ডিভিজুয়াল। আর এটা ইউনিক। আমার পার্সোনালিটি, আমার ব্যক্তিত্ব, আমার চিন্তাধারা, আমার বিশ্বাস, আমার ইচ্ছে, এই সব কিছু আমার জন্য, এটা আমার দ্বারা তৈরি হয়েছে। আমার মুডস, আমার উইমস, সবকিছু আমার আমার আমার। তো এইখানে দেখতে গেলে আমি যে ব্যক্তি যে আছি, আমার যে গঠন যেটা আছে, আমার যে খাঁচাটা আছে, আমি যেটা আছি, সেটার সাথে কি ম্যাচ করতে পারে, কোন ভালোবাসাটা এটার মধ্যে এলে ওটা এক্স্যাক্টলি ম্যাচ করে যাবে, মেড ফর ইচ আদার। এই জগতে অন্য কারোর থেকে সেটা পাওয়া যেতে পারেই না। এই জন্য যে আরেকটা যে ব্যক্তি আছে, তার স্বভাবটা তার মতন, তার চরিত্র তার মতন, আমারটা আমার মতন। অনেকটা ম্যাচ খেতে পারে, কিন্তু প্রেসাইজ এক্সাক্ট ফিট তো হবেই না, হতেই পারে না, টেকনিক্যালি এটা পসিবল না। আমি যে ঈশ্বরের সৃষ্টি, আমি একদম ইউনিক। আমার ভিতর থেকে অন্তর থেকে যে ভালোবাসাটা জেনারেট হবে, স্বতঃ স্ফুরিত হবে, প্রকট হবে, এটা আমার ইমপ্রিন্ট নিয়ে আসছে, আমার ছাপ নিয়ে আসছে, আমার অন্তরের ভালোবাসাটা, সেটা কিন্তু আমার সাথেই কম্প্যাটেবল, অন্য কারোর সাথে না। আমার অন্তরের ভালোবাসাটা যখন আমি নিজেকে দেব, সেটা 100% ম্যাচ করে যাবে। আদারওয়াইজ এরকম এরকম বাইরের থেকে পাচ্ছি। যখন ভালোবাসা আপনি পাবেন নিজের মা থেকে, বাবা থেকে, ভাই, বন্ধু, বোন, ছেলে, এরা সমান। তাদের ইমপ্রিন্ট নিয়ে এসছে আর আপনার ইমপ্রিন্টের সাথে ম্যাচ করছে, কখনো ওটা কম্প্যাটেবল থাকবে না। মোর অর লেস অ্যাডজাস্ট হতে পারে, কাজ আপনি ফুল স্যাটিসফ্যাকশন কখনো পাবেন না অন্যদের থেকে, জগতের থেকে, প্রকৃতির থেকে। শুধু নিজের থেকেই নিজে ফুল স্যাটিসফ্যাকশন পেতে পারেন। প্লাস ঈশ্বর, গড, সুপ্রিম যে আছে, সে এত ভার্সেটাইল, এত পাওয়ারফুল, এত পোটেন্ট, আমি যে আছি আমার সাথে উনি 100% ম্যাচ করে যাবে।
কিন্তু উনি সবার সাথে ম্যাচ করে যাবেন, ওনারই সৃষ্টি। কিন্তু আমি তো সৃষ্টিকর্তা না, অন্যরা তো সৃষ্টিকর্তা না, তারা আমার সাথে ম্যাচ কেমন করে? যদি আপনি একটা ভাড়াটে বাড়িতে থাকেন, ভাড়ার বাড়িতে থাকেন, আপনি ভাড়াটে, কেউ জিজ্ঞেস করুন আপনার বাড়ি কোথায়? এটাই তো আমার বাড়ি। দেখলো এটা আমার বাড়ি, নেম প্লেটে আমার নাম লেখা আছে, মিস্টার সরকার, নাম লেখা আছে নেম প্লেটে, আমি আমার অপূর্ব সরকার লেখা আছে, অথবা যেটা আপনার নাম। আর লোকের আশেপাশে লোকেরা সবাই জানে এটা আপনার বাড়ি, আপনিও বলেন এটা আপনার বাড়ি, আপনার অ্যাড্রেস প্রুফ আছে এটা আপনার বাড়ি। কিন্তু আপনার যে মকান মালিক আছে, ল্যান্ডলর্ড যে আছে, তাকে জিজ্ঞেস করা হবে এটা কার বাড়ি, সে কি উত্তর দেবে? ও এটা আমার বাড়ি। তো উনি মিথ্যা বলছেন নাকি আপনি মিথ্যা বলছেন? না উনি মিথ্যা বলছেন, না আপনি মিথ্যা বলছেন, দুইজনেই কারেক্ট। উনি যখন বলছেন এটা ওনার বাড়ি, উনি ঠিক বলেছেন। আপনি বললেন এটা আপনার বাড়ি, আপনি ঠিক বলেছেন। কিন্তু আপনি জানেন ভালোভাবে, যদ্যপি এটা আপনার বাড়ি, তাও এটা ওনার বাড়িও, আলটিমেটলি এটা ওনারই বাড়ি। উনি যখন আপনাকে বলবেন যাও, আপনাকে যেতে হবে, এই জন্য এটা আপনার বাড়ি। উনি টেম্পোরারি আপনাকে দিয়ে রেখেছেন, একটা এগ্রিমেন্ট আছে আপনার দুজনের মধ্যে। এখনকার মতন আপনার অধিকার আছে বলতে পারেন আমার বাড়ি, এটা ওনারও বাড়ি, অ্যাকচুয়ালি ওনারই বাড়ি এটা। ঠিক সেইভাবে আমরা যে ব্যক্তি আছি, আমরা নিজের সাথেই কম্প্যাটিবল, কারোর সাথে না। আমরা নিজেকে স্যাটিসফাই করতে পারি। আমার ভালোবাসা আমার জন্যই, আর আমার ভালোবাসা যখন আমি নিজেকে দেব, সেটা আমি পূর্ণ হয়ে যাব, আমি কন্টেন্ট হব, স্যাটিসফ্যাকশন পাবো, কমপ্লিটনেস হবে আমার মধ্যে, আমি অপূর্ণ থেকে পূর্ণ হয়ে যাব যখন নিজের ভালোবাসা নিজেকে দেব। কিন্তু সেম জিনিস হলো যদি ঈশ্বরের ভালোবাসাটা দিতে পারি, এটাও আমি কমপ্লিট হয়ে যাব। আমাকে কমপ্লিট করার জন্য, পূর্ণ করার জন্য আমি নিজে দরকার, অথবা ঈশ্বর দরকার, অথবা দুইজনেই থাকতে পারে। কিন্তু অন্য কেউ আমাকে কমপ্লিট কখনোই করতে পারবে না, টেকনিক্যালি পসিবল না। আমরা ইমোশনাল হয়ে বলে দেই হ্যাঁ হ্যাঁ ইউ কমপ্লিট মি, তুমি আমাকে করো। অ্যাকচুয়ালি কেমন করে? হতেই পারে না। কিছুদিন পরে সে মারা যাবে, তারপরে কি হবে? আপনি আবার ইনকমপ্লিট হয়ে যাবেন। হ্যাঁ, ইমোশনে এসে আপনি বলতে পারেন, তারপরে আবার অন্য কোথাও আপনি কমপ্লিট হচ্ছেন মদের মধ্যে, অথবা কোনো গল্প, কমেডি, অথবা আরেকটা রিলেশনশিপ কোনো মানুষের সাথে, অথবা কোনো অন্য প্রাণীর সাথে, অথবা নিজের সাথে। তার মানে এটা কখনো ওটা ছিলই না, আমরা শুধু মিসনোমার ছিল সেটা, আমরা ভেবেছি, আমরা প্রভাবিত হয়ে গেছিলাম ইমোশনস দিয়ে। অ্যাকচুয়ালি আর শুধু আমি নিজেই নিজেকে স্যাটিসফাই করতে পারি, তার মানে অন্তর থেকে কমপ্লিট ভাবে। সো এই যে প্রবলেম যেগুলো ছিল, কনসেন্ট্রেশনের প্রবলেম, স্ট্রেসের প্রবলেম, পিটিএসডি প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেম, রাগের প্রবলেম, জেদি হওয়ার প্রবলেম, খিটখিটে স্বভাবের প্রবলেম, তারপরে এই একাগ্রতা না হওয়া, প্রোক্রাস্টিনেশনের প্রবলেম, লেজিনেসের প্রবলেম, বিভিন্ন রকমের যে প্রবলেম, ভয় পাওয়ার প্রবলেম, এসব কেন হচ্ছিল? অন্তর থেকে আমি স্যাটিসফাইড না, ইনকমপ্লিট, হালকা, পোকলা, পোলা, নড়বড় করতে থাকতো। কেউ হাওয়া দিলে একটু উড়ে গেলাম, নিজের অস্তিত্ব, নিজের বজুদ, নিজের স্ট্রেংথ, সেটাই তো ছিল না, গ্রাউন্ডিং তো ছিল না। তো নিজের মধ্যে নিজেকে কিভাবে গ্রাউন্ডিং করবো? সেলফ লাভ দিয়ে, নিজেকে চিনতে হবে আমি কে, কি, কিরকম। এসব কেমন করে করবেন? মেডিটেশন করে, আপনাকে ধ্যান করতে হবে। মেডিটেশন করে মনের এত গভীর স্তরে চলে যেতে হবে যে আপনি একটা ফিলিং পাবেন, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা ভাবনা হবে যে আমি এইরকম, এইটা আমার অন্তর স্বভাব, এটা আমার ব্যক্তিত্ব। নিজেকে আমি বুঝতে শিখছি আস্তে আস্তে, যত নিজের মনের ভিতরে প্রবেশ করছি, নিজেকে ভালোভাবে, আরো গভীর ভাবে জানতে পারছি, বুঝতে পারছি, অনুভব করতে পারছি, আত্মসাক্ষাৎকার করতে পারছি, সেলফকে রিয়েলাইজ।
যখন সেটা বুঝবো, ওটার মধ্যে আমি বিউটি দেখতে পারবো, সৌন্দর্য দেখতে পারবো, মাধুর্য দেখতে পারবো। কিসের বিউটি, কিসের মাধুর্য? নিজেরটা না, ঈশ্বরের এই সৃষ্টিটা কত মধুর, কত বিউটিফুল, কত সুন্দর, কত সুইট, কত পারফেক্ট, সেটা দেখতে পাবো। আমার হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতি একটা অ্যাপ্রিসিয়েশন জাগবে। বাহ, যা বাহ, কি ফ্যান্টাস্টিক জিনিস! মানে এত ভালো শুধু ঈশ্বরই করতে পারে। এইভাবে লাভ, ভালোবাসা জাগছে। এটা নিজের প্রতি, নিজের রিকগনিশনের প্রতি জাগছে। নিজের সেলফ এস্টিম আমার ইমপ্রুভ হতে থাকবে, সেলফ ওয়ার্থ ইমপ্রুভ হবে। বিকজ এখন আমি নিজেকে ঈশ্বরের সাথে কানেক্ট করে দেখছি। সেলফ কনফিডেন্স বাড়বে। আর এইভাবে করতে করতে নিজের ভালোবাসাটা জাগ্রত হতে থাকবে, হতে থাকবে। প্লাস আমি ঈশ্বরের সাথে কানেক্ট তো করেই আছি। ঈশ্বরের থেকেও আমি ওই যে ওনার যে কন্টিনিউয়াসলি যে ব্রডকাস্ট হচ্ছে সৃষ্টির প্রতি, সেটাকে আমি অনুভব করতে পারছি। নিজের ভালোবাসা নিজের প্রতি অনুভব করতে পারছি, আর সেটাকে ঘন বানাতে পারছি, গাঢ় বানাতে পারছি, আর খুব কম্প্যাটেবল বানাতে পারছি নিজের সাথে। মেইনলি বিকজ আমি তো নিজেকে চিনতে পারছি, নিজেকে দেখতে পাচ্ছি, নিজেকে বুঝতে পারছি, আত্মসাক্ষাৎকার করতে পারছি। এইভাবে করতে 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 মানে মেডিটেশন করে 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 করে, ধ্যান করে 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 ধীরে ধীরে আমি অনুভব করা শুরু করব যে আমি পূর্ণ, আমি কমপ্লিট, আমি একটা সুপার পূর্ণ। আমি একটা একটা শ্লোক আছে না, শুনেছেন নিশ্চয়, ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ, ওই কনসেপ্টের কথা। আমি পূর্ণ থেকে উদয় হয়েছি, আমি নিজেই পূর্ণ। আর পূর্ণ থেকে যে আমি পূর্ণ উদয় হয়েছি, এটাতে পূর্ণ কখনো অপূর্ণ হয়ে যায়নি। আর আমিও আমার পূর্ণতা সবসময় থাকবে, এটা আমি বুঝতে পারবো যখন ধ্যান করবো, মেডিটেশন করবো। আর ধীরে 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 আমি সলিড হয়ে যাব। আমার মধ্যে সাবস্টেন্স যেটা আছে সেটাকে আমি দেখে রিকগনাইজ করতে পারবো, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। এরকম করে করে আমার মধ্যে শান্তি আসবে। যখন ইনার পিস, শান্তি আমার মধ্যে ভরে আসবে, তখন আমি ছটপট করা বন্ধ করে দেবো, ফ্রিভলেস হওয়া বন্ধ করে দেবো। আমি স্থির হয়ে যাবো, স্থির হয়ে ফোকাস হয়ে যাবো, আমি স্যাটিসফাইড হয়ে যাব। আর এটাতে আমার ভিতর থেকে স্ট্রেংথ জাগবে, পাওয়ার আসবে। সেই পাওয়ারটা আমাকে আরো বেশি ফোকাস হতে সাহায্য করতে পারবে। যত ফোকাস হয়ে যাবে আমার মাইন্ডটা, আমার অ্যাটেনশন, আমার চেতনা, আমার অ্যাওয়ারনেস, তত আমি আমার লাইফে যেই সমস্যাটি আছে সেটাকে বেশি ক্ল্যারিটি দিয়ে বুঝতে পারবো। আর যখন বেশি, বিকজ ফোকাস করছি, গভীরের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই জন্য ক্ল্যারিটি। আর যত ক্ল্যারিটি আসবে, আর বিকজ আমি অলরেডি কানেক্ট হয়ে যাচ্ছি ঈশ্বরের সাথে, ঈশ্বরের দিব্য শক্তি আমি কন্টিনিউসলি প্রাপ্ত করতে থাকবো, রিসিভ করতে থাকবো। আর যখন প্রবলেমের ক্ল্যারিটি এলো, সেটার মধ্যে আমার ভিতরে যে ঈশ্বরের যে শক্তি আছে সেটা স্প্রেড হয়ে যাবে, ওটাকে টেক ওভার করে নেবে, কালিগুলো করে নেবে। আর ওই সমস্যাটা এক রকমের নেগেটিভ এনার্জি, তার মধ্যে এত পাওয়ারফুল, সলিড, স্ট্রং পার্সোনাল পজিটিভ এনার্জি, ডিভাইন পজিটিভ এনার্জি না, সেটা ইমিডিয়েট। আর তাহলে কি হবে? একটা ইনার পিস এসে গেছে, অন্তর শান্তি এসে গেছে, ইন্টারনালি আমি কন্টেন্ট হয়ে গেছি, স্যাটিসফাইড হয়ে গেছি, খুশি হয়ে গেছি, তৃপ্ত হয়ে গেছি, প্লাস সলিড হয়ে গেছি, সাবস্টেন্স वाला হয়ে গেছে। সামনের প্রবলেম সরে গেছে, যখন সামনের অন্ধকার ছেড়ে যাবে, সরে যাবে, ফেস টু ফেস কোথায় এসে গেলাম? ডাইরেক্টলি ঈশ্বরের শক্তির সাথে। আর যখন ঈশ্বরের সাথে সাক্ষাৎকার হবে, গড রিয়েলাইজেশন হবে, প্রথমে সেলফ রিয়েলাইজেশন, তারপরে গড রিয়েলাইজেশন, তখন আমি নিজেকে বেশি ভালোভাবে চিনতে পারবো, বুঝতে পারবো যে আমি কি, কে,
যেমন করে কোনো একটা তালা আছে, তালা তো অচেত হয়, এর কোনো চেতনা থাকে না, এটা জড়, এটা চৈত্য বস্তু তো না। কিন্তু যদি তালার চেতনা হতো, তাহলে তালা নিজেকে চিনতে পারতো না যতক্ষণ না সঠিক চাবি এসে তালাকে ঘুরাচ্ছে, তালার ওই খাঁচাটা ঘুরাচ্ছে। তালা বলবে, বুঝতে পারছি আমি তো তালা। নিজের রিয়েলাইজ করতে পারছি যখন চাবিটা এলো। ঠিক সেইভাবে যখন আমি নিজেকে চিনতে পারলাম, তখন নিজের যে স্বভাবটা আছে, আমি এক্স্যাক্টলি প্রিসাইসলি আসলে কি সেটা বুঝতে পারবো। আর যখন ঈশ্বরের শক্তির খুব কাছে থাকবো, তখন ঈশ্বরকে বুঝতে পারবো। কৃপা যখন বেশি গাঢ় ভাবে আমার জীবনের মধ্যে থাকবে, ঈশ্বরের প্রেম, নিজের প্রেম, সেলফ লাভ, গড লাভ, গডস লাভ, তখন আমি নিজের ভিতরে স্ট্রেংথ অনুভব করবো। আমি বুঝতে পারবো যে আমি আসলে ইনডমিটেবল, আনডিফিটেবল, আনস্টপেবল। এই সৃষ্টির মধ্যে কারো কোনো শক্তি নেই আমাকে কখনো এভার স্টপ করতে পারবে, যদি আমি ফোকাস করে নিই, দৃঢ়ব্রত হয়ে যাই, আর নিজের লক্ষ্যের দিকে কমপ্লিট ফোকাসের সাথে, স্টেডিনেসের সাথে, স্টেবিলিটির সাথে, পাওয়ারের সাথে আমি যদি ফরওয়ার্ড মুভ করি, কেউ থামাতে পারবে না। যত রকমের অসুবিধা আছে, একটা পাহাড় এসে গেল, ওই পাহাড়টাও নিজের থেকে ডিজলভ হয়ে যাবে। মাখন রাখা আছে কোথাও, মাখনের চাক রাখা আছে, চাকুকে গরম করলে লাল হয়ে গেল, চাকুটা গরম, ওই মাখনের উপর থেকে আস্তে করে হাত ধরে, আর চাকুটা মাখনের ভিতর থেকে চলে গেল। জীবনে যত ইচ্ছা হোক, সমস্যা হোক, পাহাড়ের মতন সমস্যা হোক, যখন আপনি এইভাবে ইন্টারনালি এম্পাওয়ার হয়ে গেছেন, আপনি যখন সামনে বাড়তে থাকবেন, ওই সমস্যাটা থেকেও থাকবে না, ওর ভিতর থেকে আপনি চলে যাবেন। ওই সমস্যাটা আপনার জন্য সমস্যা হবে না। মেঘ আকাশে দেখে মনে হয় কত ভারী বড় মেঘ, কিন্তু এরোপ্লেন ওর ভিতর থেকে চলে যায়, ওই মেঘটা থামাতে পারছে না এরোপ্লেন। ঠিক সেইভাবে আপনি যেতে পারবেন, পাওয়ারফুল, যখন ফোকাসড এনার্জি হয়ে যাবেন আপনি। সেটা কিভাবে হচ্ছে? মেডিটেশন করে। প্রবলেম কি আছে? মেডিটেশন করে যাবো, হ্যাঁ করতে পারেন, কিন্তু অনেক কেসেসে কি হয়, মেডিটেশন করার সময় লোকেরা ঘুমিয়ে পড়ে। আপনি কি সত্যি বলছেন, কখনো কাউকে দেখেননি সে মেডিটেশন করতে বসলো আর ঘুমিয়ে পড়েছে, অথবা নাক ডাকা শুরু করে দিল? হয়তো অন্য মনস্ক হয়ে গেল, হয়তো। তাই জন্য প্রপার গাইডেড ভাবে শিখতে হবে মেডিটেশন। আমি গ্র্যান্ড মাস্টার অবধূত দাস, আমি শেখাই কিভাবে মাইন্ডকে ধারণ করে, ফোকাস করে আমরা সঠিক পদ্ধতি দিয়ে, সায়েন্সের যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে তার আধারে এত সুন্দর মেডিটেশন করব, এত কুইকলি করব, এত ফাস্ট করব, এত এফেক্টিভ করব, এত পাওয়ারফুল মেডিটেশন করব, যে যা কিছু এখন আমি বুঝালাম এই সব আপনি উপলব্ধি করতে পারবেন। এই জীবনটাকে নিজের জীবনের মধ্যে এনে নিজের জীবনটাকে এভাবে চালাতে পারবেন, ভোগ করতে পারবেন। কিভাবে যোগাযোগ করবেন? এই যে এখানে নম্বরটি দেওয়া আছে, 9836338102, এই নম্বরটিতে কল করবেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন। অনলাইন আমার ট্রেনিং গুলো হয়, আপনি নিজের মোবাইলে, নিজের ল্যাপটপে, ট্যাবলেটে, যেকোনো অনলাইন ডিভাইসে আপনি আমার ট্রেনিং অ্যাটেন্ড করতে পারেন, লাইভ সরাসরি ট্রেনিং অ্যাটেন্ড করতে পারবেন। এই নম্বরটি হোয়াটসঅ্যাপ নম্বরও আছে, 9836338102। হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, এসএমএস করতে পারেন, মেসেজ ছাড়তে পারেন, অডিও মেসেজ করতে পারেন। আমাদের অফিসটা কোথায়? গড়িয়াহাট প্যান্টালুন্স এর কাছে গড়চা রোড আছে, সেখানে আমাদের অফিস। এই গড়িয়াহাট প্যান্টালুন্স থেকে 1 মিনিট হাঁটার ডিস্টেন্স। প্রথমে কল করুন, কল করে জেনে নিন কিভাবে আপনি আমার এই সেমিনার অ্যাটেন্ড করতে পারবেন অনলাইন, ঘরে বসে বসে, অথবা বাইরে কোথাও গিয়ে আরাম করে। আসার দরকার, কিন্তু আসার দরকার হচ্ছে না। আর সঠিকভাবে পুরো ট্রেনিংটা আপনি করতে পারবেন
আপনি মাইন্ড পাওয়ার ট্রেনিং শিখে নেবেন, আপনার মধ্যে সমস্ত রকমের ক্ষমতা এসে যাবে। আপনি সেলফ হিলিং করতে পারবেন, অন্যদের হিলিং করতে পারবেন, মাইন্ড পাওয়ার হিলিং, ডিস্টেন্ট হিলিং করতে পারবেন, আউট অফ বডি প্রজেকশন করতে পারবেন, অ্যাস্ট্রাল প্রজেকশন, অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারবেন, টাইম রিগ্রেশন, টাইম প্রোগ্রেশন করতে পারবেন, জিওপ্যাথিক স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবেন, জিওপ্যাথিক স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবেন, অ্যাঙ্গার কন্ট্রোল, হ্যাবিট কন্ট্রোল, অ্যাডিকশন কন্ট্রোল, বিভিন্ন রকমের সমাধান যে আছে সেটা পেতে পারবেন, ম্যানিফেস্টেশন শিখবেন, অপবৃত্ত বাত ব্যালেন্স করা শিখবেন, অ্যাক্টগুলিতে চক্র ব্যালেন্সিং, চক্র অ্যালাইনমেন্ট এগুলো শিখবেন। অনেক কিছু আছে, যোগাযোগ করুন 9836-338-102। আর জানেন তো এই যে 24 আওয়ার্স টিভিটা আছে, এটা এই চ্যানেলটা এখানে রোজ আমি এখানে আসি সকাল 7টার সময় এবং সন্ধে 5টার সময়। যদি আপনি এখানে না দেখতে পাচ্ছেন, ইউটিউবে দেখতে পাবেন, ওখানে আমার চ্যানেলটা আছে, সার্চ করবেন, এখানে নিচে দেওয়া যাচ্ছে youtube.com/অবধূত দাস। সেখানে আমার পুরোনো ভিডিওগুলো আছে। আমার ফেসবুকে দেখতে পারেন, আমার অফিসে কল করুন, সমস্ত রকমের ডিটেলস পেয়ে যাবেন। আপনি প্লে স্টোর থেকে 24 আওয়ার্স অ্যাপটা ডাউনলোড করে সেখানে লাইভ আমাকে দেখতে পারেন, রোজ সকাল 7টা সন্ধ্যে 5টা। ঠিক আছে, এখনকার মতন এটুকুই, চলি তাহলে। আগামীকাল আবার দেখা হবে, হবে তো? কল করবেন তো? আমার ক্লাসে আসবেন তো? ভেরি গুড। ঠিক আছে, তাহলে এখনকার মতন নমস্কার।